কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব খুব বেশি, এই জন্যে আমাদের সবসময় মুখে মাস্ক ব্যবহার করতে হবে। বাইরে গেলে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমি তোমাদের আজকে ক্লাস দেব ভূগোলে দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী। এইটা পরে আমি ক্লাস দেবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং এটাকে বোঝার চেষ্টা করবে। রহস্যময় বিশ্বব্রহ্মাণ্ডের এক অপূর্ব বিকাশ, নক্ষত্রগ্রস্ত আকাশ, এই অসীম আকাশে দিবালোকে সূর্য এবং রাত্রিতে যে অসংখ্য আলোককেন্দ্র শোভা পায়, এটার নাম আছে জ্যোতিষ। তাহলে আমরা এই মহাবিশ্বের জ্যোতিষ কাকে বলে আমরা বলতে পারবো রহস্যময় বিশ্বব্রহ্মাণ্ডের এক অপূর্ব বিকাশ, নক্ষত্রগ্রস্ত আকাশ, এই অসীম আকাশে দিবালোকে সূর্য এবং রাত্রিতে যে অসংখ্য আলোককেন্দ্র শোভা পায়, এটার নাম হচ্ছে জ্যোতিষ। তাহলে জ্যোতিষ আমরা জানতে পারলাম কাকে বলে। তাহলে জ্যোতিষটা কি? জ্যোতিষ কাকে বলে? জ্যোতিষ আমরা বলবো নীহারিকা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, ধূমকেতু, উল্কাপিণ্ড, এগুলোর নাম আছে জ্যোতিষ। এই জ্যোতিষগুলো সাধারণত মহাশূন্যের আকাশে আমরা দেখতে পাবো। আর এই মহাশূন্যের আকাশেই এই জ্যোতিষগুলো বিরাজমান। এখন এই জ্যোতিষ সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। তার আগে আমরা এখানে জেনে নেব যে নীহারিকা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, ধূমকেতু, উল্কাপিণ্ড, এর আগে আমরা একটা জিনিস জেনে নেব 3 নম্বর এবং 4 নম্বর। এইটা সম্পর্কে আগে কথা বলি। গ্রহ আর উপগ্রহ, এই গ্রহ আর উপগ্রহ আছে আমরা সাধারণত বলতে পারবো এটা সৌরজগতের ভিতরে অবস্থান করছে। গ্রহ এবং উপগ্রহ, যেমন আমাদের পৃথিবী একটা গ্রহ এবং এর উপগ্রহ আছে 4। এবং এই পৃথিবীতে যে গ্রহগুলো রয়েছে এই সৌরজগতে, তার মধ্যে আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, প্লুটো। এই যে কয়টা গ্রহ রয়েছে, এর আবার উপগ্রহ রয়েছে। সেগুলো আমরা গ্রহ উপগ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আমরা যখন সৌরজগৎ যাবে তখনই। এখন আমরা যেহেতু আমরা আজকে পাঠ্য বিষয় আছে মহাবিশ্ব আমাদের পৃথিবী, সেই বিষয়ে আমরা নীহারিকা, নক্ষত্র সম্পর্কে একাত্রে আমরা আলোচনা করব। আমরা তোমরা জানো যে মহাবিশ্বের মহাকাশ এবং মহাবিশ্ব এই দুটো শব্দ এখানে দেওয়া আছে, মহাকাশ এবং মহাবিশ্ব। মহাকাশ কাকে বলে এইটা আমাদের জানতে হবে। মহাকাশ কাকে বলে এইটা আমাদের জানতে হবে। মহাকাশ হচ্ছে কি? যে আদি অন্তহীন যে জায়গা, এটা হচ্ছে মহাকাশ। এবং এটা আমি তোমাদের ভালো করে বলি যে দেখো এই 3টে শব্দ দিয়ে আমরা মহাকাশ বলতে পারি। মহাকাশ কাকে বলে? অসীম, অনন্ত আর অনাদি, এই 3টে শব্দ আছে মহাকাশ। অসীম শব্দের অর্থ কি? অসীম শব্দের অর্থ যার কোনো সীমা নেই, সেটা আছে মহাকাশ। অনন্ত, অন্ত নেই যার কোনো অন্ত নেই, যার কোনো শেষ নেই, যার কোনো গোড়া অর্থ কিছুই নেই, সেটা আছে অনন্ত। অনাদি, আদি নেই যার। তাই অসীম, অনন্ত, অনাদি এই 3 শব্দ আছে মহাকাশ।
এবার মহাবিশ্বটা কি? মহাবিশ্বটা আছে মহাকাশের ভিতরে যে সমস্ত জ্যোতিষ্কমণ্ডলী বিরাজমান করে বা জ্যোতিষ্কমণ্ডলী অবস্থান করে সেইটা আছে মহাবিশ্ব। তাহলে আমরা মহাকাশ এবং মহাবিশ্ব সম্পর্কে জানতে পারলাম। আশা করি তোমরা তো বুঝতে পারছো মহাকাশ এবং মহাবিশ্ব সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা অল্প আস্থাপিত তারামণ্ডল, এই নিয়ারের কাছে পূর্ণ গ্যাসের কলক, এই নিয়ারের কাছে পূর্ণ গ্যাসের কলক, আর এই নিয়ারিকাটা সাধারণত মহাকাশে বিরাজ করে। যেমন এখানে আরেকটু বলা যাবে, যদি আমি বলি যে নিয়ারিকা শুধু এক জায়গায় অবস্থান করে না, মহাবিশ্ব যেহেতু অনন্ত কোটি মহাবিশ্ব বিরাজমান, অর্থাৎ আমরা বলি ব্রহ্মাণ্ড। এখানে ব্রহ্মাণ্ড বলতে বোঝানো হয়েছে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, একটা ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি একটা ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আমরা যেগুলো দেখছি এখানে যে নিয়ারিকা একমাত্র উল্কাপিণ্ড, এইগুলো শুধুমাত্র আমাদের একটা ব্রহ্মাণ্ডের ভিতরে অন্তর্গত, অর্থাৎ এর থেকে আরো ব্রহ্মাণ্ড অনেক ব্রহ্মাণ্ড আমরা নিয়ে আলোচনা করব। এখন আমরা নিয়ারিকা সম্পর্কে আলোচনা করলাম যে নিয়ারিকা স্বল্প আচরণ পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে, পৃথিবীতে কোটি কোটি আলোকবর্ষ দূরে। এখন তোমরা যদি বলো স্যার আমরা তো আলোকবর্ষ সম্পর্কে খুব একটা ভালো জানি না, আলোকবর্ষ কাকে? আলোকবর্ষ আমি তোমাদের সংক্ষিপ্ত বলছি। আলোকবর্ষ আছে আলো গতি প্রতি ঘন্টায় 3000 কিলোমিটার বেগে চলে। সেই গতিবেগ অনুসারে যে প্রতি সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, তাহলে 365 অর্থাৎ 1 বছরে যে পথ অতিক্রম করে সেই পথে 1 আলোকবর্ষ, মানে কোটি কোটি আলোকবর্ষ দূরে থাকে। ঠিক আছে, কোটি কোটি আলোকবর্ষ দূরে। এখানে আরেকটু তোমাদের উল্লেখ বলে রাখি যে পৃথিবী যেহেতু মহাশূন্য অনন্ত অসীম অনাদি, সেহেতু আলোকবর্ষ দিয়ে পৃথিবীর মাপা আমাদের পক্ষে সম্পূর্ণ সম্ভব হবে না। কারণ অনেক 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 কোটি কোটি আলোকবর্ষ যখন হয়ে যাবে, তখন দেখা যাবে কি যে আলোকবর্ষ তার খুলেছে না, তখন সংখ্যা বেশি বেড়ে যাবে। এই জন্যই অনেক সময় পারসেক ব্যবহার করা হয়। পারসেক ব্যবহার করা হয়। এখানে পারসেক কথা আছে, যেখানে আমরা বলবো যে 3.25 আলোকবর্ষ, 3.25 আলোকবর্ষ সমান 1%। 3.25 আলোকবর্ষ সমান 1%। বোঝা গেছে? 3.25 সমান 1 আলোকবর্ষ পারসেক। কারণ পারসেক যখন আমরা বলবো যে পারসেক যখন আমরা ব্যবহার করছি, তখন আলোকবর্ষ থেকে মানে আরো বড় আকার ধারণ করতেছে পারসেক। এখন জ্যোতির্বিজ্ঞানী বা বিজ্ঞানীরা দেখেছে পারসেক যখন ব্যবহার করতেছে, তখন দেখা যাচ্ছে যে আলোর যে গতি পারসেক চলছে না, তাও সন্দেহ আছে। তখন বিজ্ঞানীরা আরেকটা শব্দ আবিষ্কার করছে, এটা হচ্ছে কিলো পারসেক। কিলো পারসেক। এই কিলো পারসেকটা কি? এই কিলো পারসেক আছে 1000, এটা সম্পর্কে বলি। 1000 পারসেক সমান 1 কিলো পারসেক। এটা দেখো 1000 পারসেক সমান 1 কিলো পারসেক। তাহলে আমরা এই যে মহাশূন্য মাপার একটা নাম আছে আলোকবর্ষ। এখন আলোকবর্ষ যখন তুলবে না মহাশূন্য মাপতে গেলে, তখন আমি তোমাদের অতিরিক্ত একটু বলে দিলাম, তখন আমরা পার্সেন্টে চলে আসি। পার্সেন্ট যখন তুলে এলাম, তখন আমরা কিলো পার্সেন্টে চলে আসি। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা সবাই? যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলবে, আমি পুনরায় আবার আলোচনা করবো। যাই হোক, আমরা মহাশূন্য মাপার এখন কথা বললাম। এবার আমরা নক্ষত্র সম্পর্কে আলোচনা করবো। নিয়ারিকা সম্পর্কে আলোচনা করবো, নক্ষত্র সম্পর্কে আলোচনা করবো। নক্ষত্র আছে মহাশূন্যের একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড নক্ষত্র, যেমন সূর্য। আর নক্ষত্রটা সূর্য একটা নক্ষত্র। আমরা
পৃথিবী মহাশূন্যে অনেক নক্ষত্র দেখতে পাই, তার মধ্যে আমাদের সৌরজগতের মধ্যে সূর্য একটা নক্ষত্র এবং এটা দীপ্ত আলো, প্রচন্ড আলো প্রদান করে এবং এই সূর্যের ভিতরে নক্ষত্র সংখ্যা সূর্যের ভিতরে অসংখ্য পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত ঘটে, সেকেন্ডে পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ ঘটে, যে বিস্ফোরণ ঘটে ওখানে তাপমাত্রা 46,000 ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে, 35,000 ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে, বিভিন্ন রকমের তাপমাত্রা বিরাজমান করে এবং এর ফলে আছে আমাদের এই মণ্ডল, পৃথিবী মণ্ডল বা অন্যান্য গ্রহগুলো আলোকিত হয়, সূর্যের আলো আলোকিত হয়। ঠিক আছে, সাধারণত নক্ষত্র। এবার আমরা গ্রহ সম্পর্কে বলবো যে গ্রহ আছে সৌরজগতের মধ্যে গ্রহ আছে 9টা গ্রহ, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস প্লুটো। এই গ্রহ সাধারণত সৌরজগতে বিরাজ করে এবং এরা সাধারণত সূর্যের আলোয় আলোকিত হয়। উপগ্রহ আছে, গ্রহের পাশে যদি কোনো ছোট জিনিস দেখা যায়, গোলাকার আকৃতি দেখা যায়, ঠিক আছে উপগ্রহ। যেমন আমাদের উপগ্রহ আছে 4 উপগ্রহ। ছায়াপথ সাধারণত রাতের আকাশে উত্তর দক্ষিণে মুখ করে দেখা যায়, অসংখ্য তারকা দেখা যায়, এই তারা কিন্তু উত্তর দক্ষিণে তারকা দেখা যায়, এইটার নাম হচ্ছে ছায়াপথ। তোমরা শুধু দেখতে পাচ্ছ এখানে ছায়াপথ অঙ্কন করে দেওয়া হয়েছে। তবে আমি এখানে একটা কথা বলে দেখি, পৌরাণিক গ্রিকরা মনে করতো, যে জিউসের স্ত্রী মানে যিশুর স্ত্রীর নাম ছিল হীরা। হীরার স্তন থেকে দুধের ফোঁটা মহাকাশে ছড়িয়ে পড়েছিল এবং এই প্রত্যেকটা ফোঁটায় একটা করে ছায়াপথ সৃষ্টি, তারকাযুক্ত সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এটাকে যুদ্ধপথ বলে, অনেক বিজ্ঞানীরা বা অনেক জ্যোতির্বিদরা এটাকে যুদ্ধপথ বলে, এই ছায়াপথকে আবার অনেকে যুদ্ধপথ বলে। এটা আছে পৌরাণিক ইতিহাস, গ্রিকদের থেকে এটা সংগ্রহ করা হয়েছে। এটাকে বলা হয় যুদ্ধপথ বা ছায়াপথ, এটাকে বলে। যাই হোক, ছায়াপথ সম্পর্কে ধূমকেতু আছে এক জ্যোতিষ্ক, মহাশূন্যের এক অদ্ভুত জ্যোতিষ্ক। এর কোটি মাইল লেজ লম্বা হতে পারে, কোটি মাইল লেজ লম্বা হতে পারে, এমন অদ্ভুত আকৃতির ধূমকেতু সাধারণত আকাশে হঠাৎ করে উদিত হয়। আমাদের আকাশে 1975 সালে এটা দেখা গেছিল হলুদ হালি ধূমকেতু। আর মনে হয় 1975 বা 75 যদি কত হয় 2000 সালে এখানে মনে হয় দেখা গেছিল, 1975 সালে দেখা গেছিল। যাই হোক, আমি সঠিক অনুমান করে পাচ্ছি না ধূমকেতুটা কত সালে দেখা গেছিল। 76 বছর মতো দেখা যায়, 76 বছর দেখা যায়। 1986 সালে হ্যালো ধূমকেতু দেখা যায়, 1986 সালে এই ধূমকেতুটা আকাশে দেখা গেছে এবং এই লেন্স লম্বা পরিচিত লাগাতে পারে। এবার উল্কাপিণ্ড হচ্ছে আকাশে হঠাৎ করে উদিত হয় এক গ্যাসীয় বাষ্পপুঞ্জ। এরা সাধারণত মহাশূন্য ভেসে বেড়ায় এবং আলোর দীপ্ত উজ্জ্বল এই উল্কাপিণ্ড যখন কোনো কারণবশত উল্কাপিণ্ড যে যুক্ত আকাশে এদের ছুটতে দেখা যায়, একে আরেকটা নাম আছে, তারা আমরা নক্ষত্রের মতন বলা হয়, একে নক্ষত্রের মতন বলা হয়। অসংখ্য জলবিন্দু ভিজে বেড়ায় আকাশে এবং হঠাৎ করে জলবিন্দু অভিকর্ষ বলের আকর্ষণের প্রচন্ড গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে এবং বায়ু সংস্পর্শে হঠাৎ করে দূরে ওঠে এবং এটাকে আমরা বলবো উল্কাপিণ্ড। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের আমি মনে করি এটা তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হয়নি। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো। তোমাদের আজকে আমাদের মহাবিশ্ব আমাদের পৃথিবী সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আরো সৌরজগৎ সম্পর্কে আলোচনা করবো। আজকের ক্লাস মোটামুটি আমরা এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনা থেকে করোনা মহামারী থেকে বাঁচার জন্য তোমাদের যে করোনা ভাইরাসের ভ্যাকসিন তোমরা দিয়েছো, এটাই করোনা প্রতিরোধের সম্পূর্ণ উপায় না। অবশ্যই বড় হয়ে আছে তোমাদের মাস্ক ব্যবহার করতে হবে, প্রতিদিন ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। সবাই সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।